নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমরাও শিলিগুড়ি শহরে খুব ভালো আছি। আমার মেয়ের আজকে রেজাল্ট আউট হয়েছে, তার স্কুল জীবন আজকে শেষ হয়েছে, সেই জন্য ডামাডোলে একটুখানি ব্লগটা শুরু করতে আমার দেরি হলো, কিন্তু আমার চওড়া হাসি দেখে বুঝতে পারছেন যে আমরা মোটের উপর খুশি যে যা রেজাল্ট করেছে তাতে। যাই হোক, আজকে কন্টেন্টে আসি। সেটা হচ্ছে যে আমি কয়েকদিন আগে বলেছিলাম যে আপনারা কি দেখতে চান যে কয়েকটা আমি যেগুলো প্রাত্যহিক জীবনে পালন করি, এইরকমগুলো যেগুলো খুব বেশি সংখ্যায় তারা নয়, কিন্তু যেটুকু করি সেগুলো কিন্তু জুড়ে আমি একটা ব্লগ করতে চাই। আপনারা 50 জনের বেশি তাতে সম্মতি জানিয়েছেন যে হ্যাঁ ঝিনু সেটা শেয়ার করো। কেউ দিদি বলেছেন, কেউ ঝিনু বলেছেন শেয়ার করো। দেখুন, এগুলো উদ্দেশ্য হচ্ছে একটাই, এমন কিছু গোপন ব্যাপার এটা নয়, এটা করাই যেতে পারে এবং সেই জিনিসগুলো অত্যন্ত সহজলভ্য এবং খুব মানে যে কোনো মানুষ যে কোনো সময় যে কোনো অবস্থানে থেকে করতে পারে। আর এগুলো করলে কি হবে, আপনারা ভালো থাকবেন, এর অতিরিক্ত আর কিছুই নেই। অনেকেই এটাকে অনেকভাবে দেখতে পারেন, কেউ কুসংস্কারের আদলে দেখতে পারেন বা কেউ এটাকে ভালোভাবে নিতেও পারেন, কিন্তু আমি যেগুলো পালন করেছি সেগুলো পালন করার পর আমার জীবনে ইতিবাচক পরিবর্তন অবশ্যই এসেছে, যার ফলেই কিন্তু আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমি জানি আজকের এই ভিডিও দেখার পর বহু জনের জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে, সেই জন্য আপনাদেরকে অনেক আগাম শুভেচ্ছা জানিয়ে রাখি আমি। তাহলে চলুন এবার শুরু করা যাক। ঝিনুকের জীবন এখন যে জিনিসটা ছাড়া অসম্পূর্ণ সেটা হচ্ছে বাস্তু সল্ট। যদিও এই বাস্তু সল্ট যদি আপনাদের বাড়িতে না থাকে, সাধারণ যে রান্নার লবণ সেইটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এটা আমার জীবনে এক অসাধারণ পরিবর্তন এনেছে। বারবার করে এক কথা আমি বলি, বারবার করে, যাদের কানে একদিন ঢোকে না, দুদিন ঢোকে না, 3 দিন ঢোকে না, 10 দিনের দিন তাদের কানে হয়তো বা জল ঢুকবে। এটা ব্যবহার না করলে আপনারা বুঝতেই পারবেন না যে এটা কি অসীম মাহাত্ম্য। তবে বন্ধুরা, যদি আপনারা রান্নার লবণটা ব্যবহার করেন, যেমন আমি রাত্রেবেলায় যে নুনটা দিয়ে সিঙ্ক টিঙ্কগুলো মেজে রাখি, সেটা কিন্তু আমার রান্নার লবণই। কিন্তু বাথরুমের জন্য বা ফ্লোর ক্লিন করবার জন্য যে জলে আমরা ফিনাইল দিয়ে থাকি অনেকে, যাই হোক বিভিন্ন রকম জিনিসপত্র দিই, তার মধ্যে 1 চিমটি যে নুনটা দেবেন সেটা চেষ্টা করবেন রান্নার লবণটা না নিতে, কারণ ওই হাতে রান্নার জিনিসটা নিলে সেটা স্বাস্থ্যের কারণে আমি বারণ করছি। যদি বাস্তু সল্ট নাই বা পেলেন, রান্নার জন্য মাসকা বাড়িতে হয়তো বা 1 প্যাকেট নুন লাগে, সেই জায়গায় 2 প্যাকেট নেবেন। খরচা বাড়তি হচ্ছে এইটুকু। আর সাদা লবণ মানে যেগুলো টাটা সল্ট বলুন বা সেগুলোর দাম কত বন্ধুরা, কিন্তু এইটার যে এফেক্ট সেটা সাংঘাতিক। সরাসরি বরং চলে যাই রাত্রেবেলায়, যেই সময়টায় সিঙ্কটাকে ক্লিয়ার করছি আমি, কিভাবে আমি সিঙ্ক মাজছি, নুন ব্যবহার করছি, তথা বাথরুমে সবার শেষে কিভাবে আমি লবণ ছড়িয়ে দিচ্ছি শেষ পর্যন্ত, সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখবেন। আমার নিজস্ব একটা বোধ তৈরি হয়েছিল রাত্রবেলাতে আমি কোনো রকমভাবে এঁঠো বাসনপত্র রাখবো না। সেটা কেউ আমাকে বলে দেয়নি বা অ্যাডভাইস করেনি। পরবর্তীকালে জানতে পেরেছি এটা অত্যন্ত সুঅভ্যাস। তবে এটাও ঘটনা যে সবার পক্ষে এটা মেনে চলা সম্ভব নয়। তবে অনুরোধ হচ্ছে, কাঁচা এঁঠো যেটা রয়েছে, অর্থাৎ ভাত ডাল রেগে থাকলে সেই এঁঠোটা ধুয়ে তবে যদি সকালবেলা কর্মসহায়িকার জন্য রাখতে হয় তাহলে সেটাকে রাখাটা উচিত। আমি যেটা করছি যে প্রত্যেক দিনের যাবতীয় বাসনপত্র সব কিছু মেজে নেওয়ার পর তারপর সিঙ্কটা মেজে নেব, সেটাও কিন্তু লবণ দিয়ে। এবং তারপর যেটা হবে যে এই যে বাথরুমের এবং রান্নাঘরের যে সমস্ত জায়গাগুলো দিয়ে জল বাইরের দিকে বেরোয়, সে সমস্ত পয়েন্টের মধ্যে আমি একটু লবণ ছড়িয়ে রাখবো। আমি যদিও ভিডিওতে বলেছি যে বাথরুমের দৃশ্য দেখাবো, কিন্তু সেটা কিন্তু আর দেখাতে পারিনি। তো আমি কেবলমাত্র এই সিঙ্কেই যে রাখি, সিঙ্কটা অবশ্যই লবণ দিয়ে মাজতে হবে রাত্রেবেলাতে। এবং যে শুধু সিঙ্কটাই যে আমি করছি তা কিন্তু না, আমি কিন্তু যে বেসিনটা যে আমাদের আছে উপরে যে বেসিনটা, সে বেসিনের মুখেও কিন্তু আমি লবণ ছড়িয়ে দিই। হ্যাঁ, রাত্রেবেলায় প্রত্যেকদিন আমি মাজি না ঠিক কথা, কিন্তু বেসিন যেমন সেটা যেমন ছড়িয়ে দিই, তাছাড়াও যেটা করি সেটা হচ্ছে প্রত্যেকটা বাথরুমের যে জল যাবার জায়গা সেখানেও আমি রাত্রেবেলাতে একটু করে লবণ ছড়িয়ে দিই। সেটা আমার বাথরুমে কন্টেনার রাখা থাকে। তবে এটা আবার কেউ যদি যায়, সে পা ধুলো বা কিছু একটা হলো, সেটা অনেক সময় বয়ে যেতে পারে। তবে এটা একটা গৃহিণীর অভ্যেস, তো যে সে যদি কোনো এক সময় বাথরুমে ওঠে তখন আর একবার সে একটু দিয়ে দেবে। এই অভ্যেসটা সবার করলেই ভালো, কিন্তু সবসময় সবার পক্ষে সম্ভব হয় না, এটা আমি জানি। কিন্তু এটা একটা ছোট্ট অভ্যেস যেটা অতি অনায়াসেই করা যায়। যদি বাথরুমটা অনেক সময় নাই বা পারলেন, তবে রান্নাঘরটা করে শোবেন, এটা আমার অনুরোধ। সবসময় বাড়িতে যত ডাস্টবিন আছে সেগুলো সমস্ত ঢাকা ডাস্টবিন ব্যবহার করবেন, এবং ডাস্টবিন পরিষ্কার রাখাটা কিন্তু খুব বেশি কাম্য। এই ডাস্টবিনের জন্য প্রত্যেক মাসে আমার মোটামুটি বাজেট বেড়েছে ধরুন 200 টাকা সংসার খরচে সামগ্রিকভাবে। সেটা কিন্তু খুব একটা যে বড় খরচ তেমনটা নয়। ডাস্টবিনগুলো ঢাকা ডাস্টবিন কিনে আনাটাই হচ্ছে কাজ। তারপর ওটা তো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। এটা এই জন্য করা যে ডাস্টবিন খোলা কখনো রাখতে নেই, বিশেষ করে যে ডাস্টবিনগুলো বাইরে থাকে সেগুলো আরও বিশেষ করে ঢেকে রাখতে হয়। ঘরেরগুলোও ঢাকতে হয়। আমাদের এটা বলে গেছিলেন মূলত বাস্তুকার। দেখুন, কারণ যেটা সেটা না এই মুহূর্তে এই ব্লগে যদি খুব বেশি খোলসা করে বলি তাহলে অনেকেরই হয়তো বা একটু অস্বস্তি হতে পারে, কিন্তু এটা কিন্তু ঠিক
যে দিদিমা যখন, মানে দিদিমা মানে আমার দিদি শাশুড়ি, তিনি খুব যুক্তিবাদী মানুষ ছিলেন, অযথা অকারণ কোনো প্রথা কারোর ওপর চাপিয়ে দিতেন না। আমি সেই সময় কথা বলছি যখন দিদিমা টুকুর আমার হয়েছে, আমারও তখন বয়স অল্প, তখন কিন্তু দিদিমা একদিন আমাকে বলেছিল যে রাত্রেবেলায় কোনো এঁঠো কাটা বাইরে ফেলবেন না। আমাদের বাড়িতে একটা প্রথা ছিল, আমাদের কুয়োর দিকে যে দরজাটা সেটা খুলে আমরা সব মাছের কাটা থেকে শুরু করে বাগানের দিকে ফেলে দিতাম। আমার শাশুড়িমাও সেটা করতেন। তো সেই সময়টায় আমার শাশুড়ি মাকে তিনি ভৎসনা করেছিলেন যে এটা করিস না, মানে আমার শাশুড়ি মার ডাক নাম হচ্ছে ডলি, এটা করিস না, এটা করতে নেই। তা আমাদের তখন মনে হতো হয়তো বা ভোরবেলাতে কোনো পাখি খেয়ে যেতে পারে বা রাত্রেবেলায় কোনো বেড়াল এসে খেয়ে যেতে পারে। দিদিমা বলেছিলেন বেড়ালকে যদি খেতে দিতে হয় ভালোভাবে খেতে দাও, এইরকম উচ্ছিষ্ট রাত্রেবেলায় ছুঁড়ে ফেলে দিও না। তখনই কিন্তু দিদিমা বলেছিলেন একটা বাটি নাও, বাটির মধ্যে জিনিসপত্রগুলোকে রাখো, ঢাকা দাও, সকালবেলায় ফেলো। তিনিও বলেছিলেন যে উদ্বৃত্ত যেখানে তুমি ফেলছো সেটা কিন্তু ঢাকা দিয়ে রাখো। পরবর্তীকালে আমাদের যে বাস্তুকার তিনিও একই কথা বলেন। কারণ হিসেবে এইটুকুই বলতে পারি, সেটা ঠিক নয়। আপনারা যারা অনুভবী, সংসার সম্পর্কে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, তারা বুঝতে পারছেন আমি কি মেন করছি, কিন্তু এটা একেবারেই অনুচিত। এটা হচ্ছে আমাদের রান্নাঘরের মূল ডাস্টবিন, যেটা কিন্তু ঢাকা দেওয়া, এবং এটার মধ্যে কিন্তু প্লাস্টিক দেওয়া রয়েছে, যেগুলোকে বিন ব্যাগ বলে। খুব বিশেষ কিছু থাকে না, কিন্তু এখানে কোনো ভেজা জিনিসপত্র এখানে কোনো ভেজা জিনিসপত্র যেহেতু রাখা হয় না, এগুলো সমস্ত শুকনো জিনিস, সেই জন্য এখানে কোনো রকম প্লাস্টিক দেওয়া নেই। যদিও এটাতে প্লাস্টিক দিলেও ভালো, কিন্তু আবারও যেটা বলছি সেটা হচ্ছে এর মধ্যে কোনো ভেজা জিনিসপত্র থাকে না, তাই এটা প্লাস্টিক নেই। কিন্তু এইটা জাস্ট, কিন্তু এইটাও ঢাকা ডাস্টবিন, এবং এটা হচ্ছে এমন একটা যেটা উপুর করে দিলেই সমস্ত ঝুরঝুর করে পড়ে যায়। তারপর প্রত্যেক দিন মামুনি যেটা করে সেটা হচ্ছে এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর রেখে দেয়। এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘরের সামনের ডাস্টবিন। এটার মধ্যে ফুল ফেলা হয়, ফুলের মধ্যে কিছুটা জলো জলো ব্যাপার থাকে, সেই জন্য এটার মধ্যে কিন্তু প্লাস্টিক দেওয়া রয়েছে, কিন্তু এটাও কিন্তু ঢাকা ডাস্টবিন। এই রান্নাঘরের ডাস্টবিন, এটার মধ্যেও কিন্তু প্লাস্টিক দেওয়া, এবং এইটাও ঢাকা। এইটা হচ্ছে আমাদের আর এখানে চলছে মাছ ভাজা। এখন এই যে বাইরে এলাম, এইটি যদি না করে মামুনি প্রত্যেক দিন, তাহলে মামুনির কপালে দুঃখ আছে। তাই জন্য এই যে এটা হচ্ছে ডাস্টবিন। এটা সকালবেলায় ওই যে ময়লা ফেলার যে ছেলেটি, সে এসে পুরো প্লাস্টিক সমেত ধরে নিয়ে চলে যায়। আমাদের বাড়িতে যত বর্জ্য সব প্লাস্টিকে করে এটার মধ্যে থাকে, এবং এইটা চাপা দেওয়া থাকে। আগে এই ডাস্টবিনটা ছিল উন্মুক্ত, সেটা আমরা যারা নিয়মিত ব্লগ দেখেন তারা জানেন যে এটাকে আমি নতুন একটা ডাস্টবিন কিনে এনেছি। এগুলো সব ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। ডাস্টবিন আমাদের বাড়িতে কখনোই খোলা থাকে না, খোলা রাখা উচিতও নয়। বুঝতেই পারছেন নিশ্চয়ই, যেগুলো আমি পালন করি না সেগুলো কিন্তু আমি বলছি না। যে ধর্মাবলম্বী হন না কেন, আপনাদের নিজস্ব ধর্মের নিজস্ব কিছু মাঙ্গলিক চিহ্ন থাকে। প্রত্যেকটা বাড়ির সামনে সেরকম একটি মাঙ্গলিক চিহ্ন কিন্তু রাখা উচিত। আমি আমার বাড়ির সামনে মাঙ্গলিক চিহ্ন যেটা দিয়েছি সম্পূর্ণ জ্ঞানত, সেটা হচ্ছে স্বাস্তিক। আমাদের এই বাড়িটি, এই দরজাটি পূর্বমুখী, সুতরাং আমি সবুজ রঙের মাঙ্গলিক চিহ্ন, সবুজ রঙের স্বাস্তিক দিয়েছি। স্বাস্তিকের কিন্তু যে দিকে মুখ করে বাড়ি, সেই দিক অনুযায়ী কিন্তু রঙটা একটু আলাদা আলাদা হয়ে থাকে। কী কী রং কোন দিকে হয়ে থাকে আমি স্ক্রিনে আপনাদের এই জায়গাটাতে লিখে দিচ্ছি। আমি যদি মুখে বলে দিই সে কথাটা অনেক সময় আপনাদের মনে নাও থাকতে পারে। আপনারা এইটা স্ক্রিনশট নিয়ে আপনারা দেখুন আপনাদের বাড়ি কোন মুখী, এবং সেই অনুযায়ী স্বাস্তিক অবশ্যই লাগাবেন। এগুলো অত্যন্ত সহজে যে কোনো দোকানে পাওয়া যায়। আর যদি অন্য রঙের স্বাস্তিক, মানে লালটা খুব সহজে পাওয়া যায়, স্টিকারগুলো যেগুলো আপনাদের বাড়িতে আশেপাশে কোনো নেই, তখন আপনি অনলাইনে অনায়াসেই কিনতে পারবেন। শুধু তাই নয়, যদি আপনারা ধরুন মুখে আপনাদের বাড়ি, স্টিকার কিনতে হবে না, আপনারা সবুজ রঙের স্বাস্তিক যদি এঁকে দেন তাহলেও চলবে। তাহলে আপনারা এই খাতায় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কোন দিকে বাড়ি বলে কী রঙের স্বস্তিক লাগানো ভালো। তবে সেটা যদি স্বস্তিক না হয়, হিন্দুদের ক্ষেত্রে যদি ওম হয় বা অন্য কোনো মাঙ্গলিক চিহ্ন হয়, কেউ ত্রিশূল লাগাতে পারেন বা সেগুলো হলেও চলবে। শুধুমাত্র একটা মাঙ্গলিক চিহ্ন বাড়ির সামনে যেন অবশ্যই থাকে। আর যারা মুসলিম, যারা খ্রিশ্চান, তাদের নিজস্ব যে ধর্মের মাঙ্গলিক চিহ্ন, সেটাও কিন্তু বাড়ির বাইরে অবশ্যই রাখে। জুতো সব সময় ব্যবস্থিত করে রাখতে হয়। আমি চেষ্টা করেছিলাম যে আমাদের বাড়ির সমস্ত জুতো যেন বন্ধ জায়গার মধ্যে থাকে, কিন্তু সেটাতে কিছু সমস্যা তৈরি হচ্ছে। আমার শ্বশুরমশাই অনেকটা বয়স হয়েছে, তিনি সবসময় জুতোর দরজা খুলে এভাবে জুতো নিয়ে বের করে তাদের করতে তার একটু অসুবিধে হয়। সেই জন্য আপাতত আমি যথাসম্ভব ব্যবস্থিত রাখবার জন্য এই একটা র্যাক ইউজ করছি। ওপরে আমার একটা জুতোর র্যাক রয়েছে, সেটা বন্ধ।
এইটা কিনেছিলাম, এটাও বন্ধ। এটা পরবর্তীকালে অগত্যা কিনতে হয়েছে আমাকে, কারণ নইলে বাবা খুব অসুবিধা হয়ে গেছিল। এই জায়গায় যে আমাদের কনসিয়াসনেসের যে ঘাটতিটা, সেটা আমাদেরকে কিন্তু খুব বেশি রকমভাবে প্রভাব ফেলেছিল আমাদের জীবনে। আমাদের বাড়ির সামনে যারা আসতেন, মানে দীর্ঘদিন পর্যন্ত বাড়ি বাইরে দিয়ে জুতো ছড়া, মানে একেবারে মানে মনে হচ্ছে যেন জুতোর ওপর পা দিয়ে লগে ঢুকতে হবে। এটা ভীষণ ভুল, ভীষণ ভুল। জুতো অত্যন্ত সাংঘাতিক জিনিস, যাতে পরিষ্কার করে রাখা যায় সেই জন্য এই সামনে একটা পাপোশ, এইখানে পাপোশ, এইখানে পাপোশ, সমস্ত কিন্তু করে পাপোশটা দেওয়া হয়েছে। কারণ কি জানেন, আমরা জুতো নিয়ে বাইরে যাই, আমরা যে কি মারিয়ে ফিরি আমরা কেউ জানি না। তার মধ্যে অবছর করে রেখে দেওয়া খুবই খারাপ। আমাদের বাড়িতে একসময় আমার শ্বশুরমশাই উনি কিছু, এখানে আমাদের বাড়ির খুব কাছাকাছি একটা একটু অনুন্নত জায়গা রয়েছে, যেখানকার আমার শ্বশুরমশাই নিখরচায় তাদের পড়াতেন প্রায় 20-25টা বাচ্চা। তখন আমার পুকুর ছোট ছিল। সেই সময়টা তিনি যখন তাদের পড়াতেন, সমস্ত জুতোগুলো আমাদের বাড়ির বাইরে একেবারে ছড়িয়ে ছিটিয়ে থাকতো। তখন কিন্তু অনেকেই আমাদের বলবার চেষ্টা করেছিলেন। আমি তখন থেকে চেষ্টা করছি যে এইটাকে যাতে ঠিক করা যায়, কিন্তু যেটা হয় আর কি বাড়িতে, যাই হোক আমি তখন ছোট ছিলাম, আমার কথা গুরুত্ব কম দেওয়া হয়েছিল। কিন্তু তার পরবর্তীকালে আমি নিজেও সেটা অনেকভাবে, মানে এটা আমার একটা উপলব্ধি ছিল যে এইরকমভাবে জুতো রাখতে নেই। একটা সাংঘাতিক বাস্তুদোষ তৈরি করা যায়। তার পরবর্তীকালে বাস্তুকার এসে আমার এইটার মধ্যে স্ট্যাম্প লাগিয়ে দেয়। এটা হচ্ছে কাউন্ট, যেগুলো আমি নিয়মিত কিনে আনি আমার পাখিদের জন্য। এটার ব্যাপারে আমি খুব অবহিত ছিলাম না, এটা আমি পরবর্তীকালে জানতে পেরেছি যে আপনাদের যে কোনো পছন্দের প্রাণীকে বা পাখিকে খেতে দেওয়াটা কতটা উপকারী আমাদের জন্য। পাখিদের স্বার্থ বা জীবজন্তুর স্বার্থ এটাতে রক্ষিত হয় ঠিকই, তার থেকে অনেক বেশি রক্ষিত হয় আমাদের স্বার্থ, সত্যি কথা। জন্যই কিন্তু এটাকে আমি রেখে দিয়েছিলাম। শেষ হয়ে গেছে প্রায় 2-3 দিন হলো, কিন্তু এই ভিডিওটা করবো এই একটা ব্যাপারেতেই কিন্তু এটা আমি রেখে দিয়েছিলাম। যারা ফ্ল্যাটে থাকেন তাদের কথা বলছি, প্লাস বাড়িতেও থাকেন যারা, তাদের ক্ষেত্রে বিশাল বড় বড় পাখিকে খেতে দেওয়াটা কঠিন। অনেকেই আছেন কাককে খেতে দেন, অনেকেই আছেন বাড়ির বাইরে পায়রাকে খেতে দেন, সেটা করা যেতেই পারে। কিন্তু ঘরের ভেতরে কোনো পাখিকে খেতে দিলে সেটা চড়ুই পাখি বা ছোটো ছোটো বুলবুলি পাখি এই ধরনেরগুলোই ভালো। পায়রা যেটা আমাদের জামাকাপড় মেলা থাকে, এরকম কোনো জায়গায় পায়রাকে খেতে দিলে সেটা একটুখানি ঝুঁকির হয়ে যায়। কারণ পায়রা দেহে এরকম কিছু থাকে যেটা আমাদের ফুসফুসে সংক্রমণ ঘটাতে অনেক সময় একটু বেশ ভালো রকম ভূমিকা পালন করে। দীর্ঘমেয়াদী সেই জিনিসটা না করাই ভালো, কিন্তু তারা যে সেই রোগটা বহন করছে তারা বেচারারা জানে না। সেই জন্য যদি আমরা আমাদের বাড়ির চৌহদ্দির মধ্যে, যেখানে জামাকাপড় মেলা হচ্ছে না বা সেগুলো দিচ্ছে, খাবার খেতে দিই তাদের, তাহলেও কিন্তু হবে। কিন্তু আমি যেহেতু বারান্দায় দিচ্ছি, আমার বারান্দাতে পায়রা খুব একটা ঢোকে না, আর এটা একটু বাইরের দিকে রাখা রয়েছে। এটা এখন তো গাছের আরে একেবারে ঢাকাই পড়ে গেছে। সেটা হচ্ছে বার্ড ফিডারটা, এটা এই জন্য দেওয়া হয়। বার্ড ফিডার যে কোনো অনলাইন ইয়ে থেকে আপনারা পেতে পারেন। যে পাখিরা সাধারণত খুব অল্পেতেই সন্তুষ্ট হয়, তাদের বেঁচে থাকার জন্য যেটুকু দরকার সেইটুকুই যদি তাদের দেওয়া হয়, তারা ভীষণ খুশি হয় এবং পাখিরা খুব কৃতজ্ঞ হয়ে থাকে। অনেক সময় আমরা আমাদের আশপাশে এরকম অনেক মানুষ থাকেন, তারা আমাদের প্রতি ভীষণ বিদ্বেষ মনোভাবাপন্ন হয়ে থাকেন, কিন্তু সামনে থেকে আমরা তাদেরকে দেখে বুঝতে পারি না। অনেক সময় হয় যে বদদুয়া লেগে যায়, জানেন তো। আপনি এই যে পাখিগুলোকে খেতে দিচ্ছেন, হতে পারে আপনার ভাগের যে বরাদ্দের যে ভোগটা, সেটা একটা পাখি হয়তো নিয়ে চলে গেলে আপনি টেরও পাবেন না, তারা কিন্তু সেটা করে। বহুজনের ক্ষেত্রে এরকম দেখা গেছে যে না ঘেঁষে কোনো একটা বিপদ কেটে গেল, পরবর্তীকালে বোঝা গেল যে কোনো একটা প্রাণী বা কোনো একটা পাখি সেটা নিয়ে নিয়েছে, যাদের সে ট্রিট করতো। আর তাছাড়াও যদি এগুলো নাও মানেন, তাহলেও একটা বাড়িতে সকালবেলায় উঠে কিচির 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 করে কিছু কৃতজ্ঞ প্রাণ আপনার বাড়ি যখন মুখরিত করে রাখবে, আপনার বাড়ির এনার্জি এমনিই আপ হয়ে যাবে। এটা কিন্তু মূল কারণ, সব থেকে বেশি কারণ বার্ড ফিডারের জন্য। যারা এই সমস্ত নজর লাগা, এই সমস্ত কথা মানেন না, তাদের জন্য বলছি বার্ড ফিডার একবার লাগিয়ে দেখুন। অনেক মানুষই থাকে অজাত শত্রু হয়, বা তারা নিজেদের মনে করে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে শুধুমাত্র ঘরের আবহাওয়াটা এত পজিটিভলি আপ হয়ে যাবে, সেটা যেই মুহূর্তে চড়াই পাখিগুলো আসতে শুরু করবে তখন আপনারা সেটা বুঝতে পারবেন। তবে হ্যাঁ, শুরুর দিকে চড়াই পাখিরা বুঝতে পারে না যে তাদের কোথায় খাবার রাখা রয়েছে, সেজন্য তাদের কিন্তু আসতে একটু টাইম লাগে, একটু সময় তাদের দিতে হবে। তারপর তারা যখন বুঝতে পেরে যাবে যে এখানে তাদের খাবার আছে এবং এই যে খাবারটা দিয়েছে সেটা তাদের জন্য খুব ভালো, তখন তারা কিন্তু এমনি এমনি আসবে। বাড়িতে অতি অবশ্যই একটা বার্ড ফিডার রাখবেন, এবং সেটার জন্য আপনাদের, আমি কিনছি, আপনাদের নাও কিনতে হতে পারে, আপনারা বাড়িতে খুদ থাকতে পারে বা এরকম অনেক কিছু যেগুলো পাখি খেতে পারে সেরকম দিয়ে রাখবেন। এতে মাসের বাজেট খুব একটা বাড়বে না, কিন্তু আপনারা যেটা পূর্ণফল ভোগ করবেন বা লাভ করবেন সেটার কোনো তুলনা হয় না। এইটা আবার আমি টাঙিয়ে দিচ্ছি, আমার বাড়িতে এটা এরকমভাবেই থাকে। এটাতে ওদের ভাই পোয়া আবার রয়েছে, কারণ একটু গাছপালায় ঘেসে এরা থাকতে ভালোবাসে। হ্যাঁ, আর এই ডালগুলোতে এদের যে এখন উৎসব শুরু হয়েছে, হ্যাঁ, এই ডালে বসবে, ওই ডালে বসবে, একে ঠোকরাবে, ওকে ঠোকরাবে,
তবে আপনারা যদি পথকুকুরকে খেতে দেন বন্ধুরা, তাহলেও কিন্তু একই রকম জিনিস হবে। তবে হ্যাঁ, পথকুকুরদের জন্য রান্নাটা তো আমরা সাধারণত আমাদের বাড়ি রান্নাই যারা সাধারণত খেয়ে থাকেন আর দিয়ে থাকেন, অনেকেই করেন না অবশ্যই, এটা মানে সাধারণীকরণ করা যায় না। ওদের ঠিক আমাদের এই তেল মশলা জাতীয় খাবার তো দেওয়া ঠিক নয়। তা ওদের জন্য আলাদা যদি রান্না হয়, তাহলে পথকুকুররা এদিক ওদিক সেদিকে খেয়ে বেড়ায়, তো অনেক সময় না তারা ওই আঝালা আতেলা জিনিসগুলো খেতে চায় না। আমাদের সেই অভিজ্ঞতা কিন্তু হয়েছে। সেই জন্যই বলছি যে বার্ড ফিডারটা হচ্ছে সব থেকে সহজ একটা পদ্ধতি। প্লাস আপনারা যদি পথকুকুরদের ভালোবাসেন, তাদের যদি খেতে দেন, তাহলেও কিন্তু রেজাল্টটাই একই দাঁড়াবে, খেতে দেওয়া নিয়ে হবে। দিনের আলো থাকতে থাকতে সমস্ত জামা কাপড় তুলে নেব, সেজন্য অবশ্যই একটু তাড়াতাড়ি জামা কাপড় কাচতে হবে। যদি নিতান্ত কোনো একটা অসুবিধা হয়ে থাকে বা পারিবারিক ধারা এরকম থাকে যে আপনারা দিনের তাড়াতাড়ি কাচতে পারছেন না, হতেই পারে, তখন যেটা করবেন যে কিছুক্ষণ যদি খোলা ছাদে মেলে দিয়ে জলটা ছড়িয়ে নিয়ে তারপর ভেতরে কোনো একটা জায়গায় নিয়ে দেওয়া যায়, বা সকালবেলা বাইরে নিয়ে দেবেন, সেরকম করলেও কিন্তু খাবে। খোলা ছাদে রাত্রেবেলায় জামা কাপড় রাখা অত্যন্ত খারাপ। এটাও আমি ওই ঢাকা ডাস্টবিনের মধ্যে করে অত ডিটেলে বলছি না। আমাদের এটা আকাশটা বন্ধ কিন্তু চতুর্দিকটা খোলা, আমরা তবুও কিন্তু রাখলাম। আর আকাশ খোলা যাদের রয়েছে তাদেরকে অবশ্যই করতে হয়, তারা অবশ্য করেনও হয়তো বা, কারণ রাতে যদি বৃষ্টি নামে বা সেরকম একটা কিছু ভয়ে অনেকের থাকে। কিন্তু যারা খোলা ছাদ আর নেই, মানে ছাদটা ঢাকা অথচ চতুর্দিক খোলা, তারা কিন্তু অনেকেই এই কাজটা করেন না। তাদের জন্যই মূলত আমার বলা, খোলা ছাদে কিন্তু রাত্রিবেলা জামা কাপড় রাখবেন না। এগুলো কিন্তু একটু একটু এখনো ভেজা রয়েছে, এখানে একটা স্ট্যান্ড আছে আমাদের, এই স্ট্যান্ডে আমি এগুলোকে মেলে দেবো, কিন্তু খোলার ছাদে আমি কিন্তু রাত্রিবেলায় রাখবো না। এটাটা নিশ্চয়ই তুমি ঢোকাবে না। না সরি 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 সরি। জানো তো কেন কেন তুমি সরি বলছো, নিশ্চয়ই তুমি জানো। মুখে বিস্কুটটা শেষ করে কি বলবে যে কেন আমি বারণ করি? খেয়ে নাও। আপনাদেরকে আর কি বলবো, আমার বেটেই মাঝে মাঝে এরকম ফাঁকিবাজি করে আমার সাথে। বল। এই বিছানায় তো খেতে নেই, মা ছিল না বলে দেখলাম যে যদি একটু সুযোগ নেওয়া যায়। গোটা বিস্কুটের কৌটো ধরে নিয়ে চলে এসছে। বাচ্চা আছে। ধেড়ে বাচ্চা। বিছানায় কোনো কিছু খেতে নেই বন্ধুরা, বিশেষভাবে নিষিদ্ধ। বিশেষ করে ভাত বা এই ভেজা ভেজা জিনিসপত্র, বিস্কুট টিস্কুট, আবার মুখ খুলছে দেখুন। করিস না এরকম। মানে জলো খাবার যেগুলো, ভাত বলুন, তারপরে এসবগুলো, সেগুলো তো সম্পূর্ণ নিষিদ্ধ। আর কি বলবো বলুন দেখি। বিছানার বাইরে, একটু কোথায় বিছানায়? ঠিক আছে, বিস্কুট, পপকর্ন, মুড়ি এগুলো তাও যা হোক খাওয়া যায়, কিন্তু না খেলেই ভালো। বাড়িতে এরকম একটা এই নিয়মের ব্যাপারে আমি আসলে খুব একটা কঠোর নই। কঠোর হলেও জানে ও, বিলক্ষণ সেটা জানে যে আমি যদি কঠোর হই তাহলে কি হতে পারে। তুমি জানো তো। তো ঘামছি কেন আমি হঠাৎ করে? ওটা রেখে এসো মাম, এটা ওরকম করো না, টেম্পারেচার তো বেড়ে গেল। ওরকম করো না। বিশেষভাবে নিষিদ্ধ বিছানায় বসে কোনো কিছু খাওয়া। আমরাও এটা করতাম, আমিও করতাম, হুম্বাদাও করতো। খাইয়ে দেওয়ার সময় মানুষটা ঘুম থেকে ভীষণ টায়ার্ড হয়ে ফিরেছে, বিছানায় বসে বসে খাইয়ে দিচ্ছি, সেসবগুলো করেছি। কোনো কোনো সময় সেটা করতে হয়ও, এটাও ঠিক। অসুস্থ মানুষ সে কী করবে, তাই না? কিন্তু এমনিতে যখন সুস্থ দেহেও রয়েছে তখন বিছানায় বসে না খাওয়াই ভালো। শুধু তাই নয়, এটা একটা ছোট্ট অভ্যেস, জানেন তো, এটা একটা মানে আমাদের চিন্তাভাবনার একটা ধরন। এটাকে যদি আমরা চেঞ্জ করে ফেলতে পারি তাহলেই দেখবেন এটা কোনো অসুবিধাই নেই, মানে কোনো কিছুই নয়। আমাদের যদি একটু রিল্যাক্স করে ধরুন চা খেতে হলো বা সেরকম কিছু, একটা চেয়ার রেখে তার সঙ্গে একটা মোড়া রেখে দেবো, আমরা সেখানে চেয়ারে হেলান দিয়ে মোড়ার উপর ঠ্যাং তুলে দিয়ে খাবো, কিন্তু বিছানায় নয়। কয়েকদিন আগেই এই ব্লগটা করেছি, সেই জন্য আলাদা করে এর মধ্যে আর বিশেষ দেখাচ্ছি না। এই জিনিসটা কিন্তু যে বেডরুমে মানুষ থাকে এবং বাথরুমে, এর মধ্যে আছে লবঙ্গ, বাস্তু সল্ট এবং কর্পূর। এটাকে যে কোনো জায়গাতে রাখা যায়। এখন মাঝখানে ওই ব্লগটাতে কয়েকজন জিজ্ঞেস করেছিলেন কতটুকু করে পরিমাণ দিতে হবে। সেটা হচ্ছে যে আমি সবগুলোতে ওই একই রকম পরিমাণ রেখেছি। ওই 5-6টা কর্পূরের দানা, 5-6টা লবঙ্গ। লবঙ্গগুলো খেয়াল করবেন যেন সেটা ফুল দেওয়া হয় লবঙ্গ, মানে ভাঙাচোরা লবঙ্গ নয়, এই যে দেখতে পাচ্ছেন তো। আর বাস্তু সল্টও মোটামুটি ওই একটুখানি 1 আঁচলা মতো, সামান্য, মানে 1 চামচে ধরে নিন। তো এটাকে দিয়ে রাখবেন। প্রথম কয়েকদিন কর্পূরের গন্ধ পাবেন, তারপর দেখুন এটা শনিবার দিন করে আমি বদলাই, তো কর্পূরগুলো কিন্তু ছোট হয়ে এসেছে।
প্রত্যেক শনিবার দিন এইটা আমি বদলে দিই। এই যে এটা যেটা দেখছেন, এটাকে জাস্ট আমি এই টিস্যুটা ধরে ডাস্টবিনে ফেলে দিই। বাথরুমেরগুলোও তাই। আর আগের দিনের ব্লগেতেই আমি বলেছিলাম যে বাথরুমে যখন আমি দিই তার আগে আমি বাথরুমে আমার চানের পরে যাবতীয় পোশাক আশাকগুলো সেগুলো সমস্ত রেখে দিয়ে এগুলো ঘরেগুলো দিয়ে দেওয়া, যেমন এখন হাতে ধরে আছি, অসুবিধা কী আছে। কিন্তু বাথরুমেরটা যখন আমি নিই তখন কিন্তু একেবারে নিজেকে আমি অচ্ছুত বলেই মনে করি। সেটা আপনারা নাও মনে করতে পারেন, কিন্তু ওই বাথরুমের প্রত্যেকটা বাথরুমেই আমাদের ডাস্টবিন রয়েছে, সেগুলোও কিন্তু ঢাকা ডাস্টবিন। সে প্রত্যেকটা বাথরুমের ডাস্টবিনেতে করে এগুলো ফেলে দিই, তারপর নতুনটা দিয়ে নিই। আমি একবারে স্নান করে বেরোই। আপনারা যদি চান বাথরুম এবং বেডরুম বাদ দিয়ে যতগুলো ঘর আছে তার মধ্যে এটা দিতেই পারেন। অতি সামান্য জিনিস, বুঝতেই পারছেন এটা রাখাটা এমন কোনো ব্যাপার নয়। তবে বসার ঘরে যদি রাখেন তাহলে এটা একটু জনসমচক্ষের আড়ালে, লোকচক্ষুর আড়ালে রাখবেন, সেটাই কাম্য। এটা থাকলে না আপনার ঘরে কোনো নেতিবাচকতা আসবেই না। আমি নেগেটিভ এনার্জির কথা বলছি। বা কেউ যদি তর্কের খাতিরে আমরা আমাদের আশপাশে যারা থাকে সবার যে এনার্জিকে কন্ট্রোল করতে পারবো এমনটা তো নয়, কিন্তু তারা এসে নেতিবাচকতা ছড়িয়ে দিয়ে যাবে। বন্ধুর সাথে অনেক সময় শত্রুরা ঢুকে পড়ে, তো কিন্তু সেটা খুব একটা কার্যকরী হবে না। তবে এটা কিন্তু তখনই কার্যকর হবে যখন সপ্তাহে একবার করে এটাকে বদলানো হবে, নতুন করে দিয়ে দেওয়া হবে। আজকে একাদশী, আমার গোপালের সাজটা বরং একটু দেখিয়ে দিই। জাস্ট সন্ধেবাতি দিতে এসেছি, আমি এখনও প্রদীপ জ্বালাইনি বা সেগুলো কিছু, এই ফুল টুলগুলো সব ফেলবো। তার আগে ভাবলাম ধুমায়নটা করে দিই। আর বাইরে তো বুঝতেই পাচ্ছেন কারো একটা বিয়ে টিয়ে কিছু একটা হচ্ছে, এরকম সময় আমি বরং ভয়েস ওভারে এই কথাটা বলি। প্রত্যেক সন্ধেবেলাতে কিছু মাঙ্গলিক জিনিসপত্র দিয়ে ধূমায়নটা করা অতি অবশ্যই প্রয়োজন। আমাদের কোভিডের সময়ে এই সম্পর্কিত একটা ডিটেইল ভিডিও আছে যেটা বোধিসত্ত্ববাবু করেছিলেন। সেটা কোনো রকম ধর্মীয় কারণে নয়, সেটা সম্পূর্ণই বৈজ্ঞানিক কারণে এবং স্বাস্থ্যগত কারণে। এই ধূমায়ন যাদের সহ্য হয় না তারা কর্পূর দিতে পারেন, বা যাদের কর্পূর গন্ধও সহ্য হয় না তারা এটা জ্বালিয়ে দিয়ে খানিকক্ষণের মধ্যে জানলাগুলো খুলে দিলে সমস্ত গন্ধটা বেরিয়ে যাবে। কিন্তু এই প্রত্যেক দিনের অভ্যেসটা মানুষের জীবনে সাংঘাতিক ইতিবাচক পরিবর্তন আনে। ধূমায়নের একটা বিশেষ গুরুত্ব আমাদের আছে, বিশেষভাবে গুরুত্ব রয়েছে। ধার্মিকভাবেও ফিউমিগেশনের কিন্তু একটা অসাধারণ গুরুত্ব রয়েছে। সেইটা আমি দেখতে বলবো। সত্যি কথা, অত সুন্দর, অত নিখুঁত ভিডিও আমি ইউটিউবে আর দেখিনি। সেটা হচ্ছে আমারই এক সহকর্মী, ব্যক্তিগত তার সাথে আমার আলাপ নেই, তবে ভদ্রমহিলার সাথে আমার আলাপ করবার খুব ইচ্ছা। সেটা হচ্ছে শ্রাবণীদির করা একটা ভিডিও আছে। সেটার আমি অন্যের ভিডিও ডিসক্রিপশন আমি দিতে পারবো না, কিন্তু শ্রাবণীদির ভিডিওতে দেখবেন যে পপুলার ভিডিওগুলোর মধ্যেই সম্ভবত ওনার একটা ভিডিও আছে। সেটা এত নিখুঁত ভিডিও, আর ওই ভদ্রমহিলার টোটকাগুলো যেগুলো দেন সেগুলো খুব ভালো হয়। আমি ওই ভিডিওটা কিন্তু আরেক জায়গায় পাঠিয়েছিলাম একজনের কাছে আর কি। তিনি দেখে বলেছেন অসামান্য ভিডিও ঝিনুক। চ্যানেলটার নাম আবারও বলছি শ্রাবণী। তো আপনারা দেখে নেবেন প্লিজ ওনার ভিডিওটা। লাস্ট বাট নট দ্য লিস্ট, ডিক্লাটার করতে হবে বন্ধুরা। ঘরে যে সমস্ত পুরনো জিনিসপত্র যেগুলো বহুদিন ব্যবহার হচ্ছে না, হতে পারে সেগুলো কোনো প্লাস্টিকের কৌটো, বোতল, তাছাড়াও পুরোনো দিনের চার্জার এবং অনেক পোশাক। আমার নিয়মিত বন্ধু যারা আমার সঙ্গে জুড়ে আছেন তারা জানেন যে এই ধরনের মাঝে মাঝেই করে থাকি। প্রত্যেক ঘর ধরে ধরে কখনো কখনো করেছি। আবার এখন যেটা হচ্ছে যে আমি কর্নার ধরে ধরে করছি। যখন ডিক্লাটার করার একটা ফেজ চলছিল তখন আমার বাড়ি থেকে অসংখ্য জিনিস বেরিয়ে গেছে। এক একটা করে ডিভানে এত জিনিস বেরিয়েছে। চালের বস্তা প্রায় 4-5 বস্তা করে এক একটা ডিভানে আমি জিনিসপত্র বাতিল করেছি। ফ্রি করার পর বাড়ির আবহ অনেকটা পজিটিভ দিকে চলে গেছে। কিন্তু এটা একদম মানে হাতে কলমে আমার সাথে হয়েছে। শুরুতে যে কথাটা বলেছি সেই কথাটা আমি এখনও বলছি। আমি যে কথাগুলো বললাম সেগুলো সবাইকে মানতেই হবে এমন কোনো কথা নেই। তবে আমি ধরে নিচ্ছি আপনারা যখন এতদূর পর্যন্ত দেখেছি এবং কিছু একটা যদি এর মধ্যে থেকে আমি যে কটা বলে দিলাম সম্ভবত 10টার মধ্যে 10টাই যদি আপনারা মেনে চলতে পারেন, আমি আপনাদের আগাম অভিনন্দন জানাচ্ছি। আপনাদের জীবনে খুব ভালো চেঞ্জ আসতে চলেছে। তবে মনে রাখবেন বন্ধুরা, ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সি এই দুটো যাদের থাকবে তারাই কিন্তু জয়ী হবেন। 2 দিন করলাম, 3 দিনের দিন আমার সেটা উড়ে গেল এমন নয়। যদি আজকের দিনের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ এটা বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন এবং অবশ্যই যদি কোনো রকম ভ্যালু অ্যাড করতে পারি তাহলে একটা করে লাইক দেবেন। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, যারা নতুন বন্ধু, তাদের অনুরোধ করছি সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ